20 বছর ধরে তিল তিল করে শেষ হয়ে যাচ্ছে আমাদের স্বাধীন বাংলা। বাংলার সমস্ত সম্পদ অবাধে লুট করা হচ্ছে। আইন রয়েছে আইনের জায়গায়, আর সেই আইনের ফাঁক গলেই অবাধে পাচার হয়ে যাচ্ছে কাঠ, কয়লা বা গরু। আজ আমরা রিপাবলিক বাংলায় তুলে ধরবো এমনই এক সত্য যা দেখানো সাহস করেনি বাংলার কোনো সংবাদ মাধ্যম, অথচ আলোচনা হয়েছে, খবরের শিরোনাম তৈরি হয়েছে, কিন্তু বাংলার সেই অন্ধকার দিকটা খুঁজে দেখেনি কেউই। রিপাবলিক বাংলার এক্সক্লুসিভ স্ট্রিং অপারেশন আপনার সামনে তুলে ধরবে আজ সেই সব না জানা তথ্য। গত 20 বছরেরও বেশি সময় ধরে বাংলার প্রশাসনের নাকে ডগা দিয়ে ঘটে চলেছে ডাকাতি। কে না জানে কয়লার চোরাচালানের ব্যবসায় কয়েক হাজার কোটি টাকার। কিভাবে হয় এই চোরাচালান? নেপথ্যে পান্ডা কারা? কোন পথেই বা নিজেদের সাম্রাজ্য নিশ্চিন্তে বছরের পর বছর চালিয়ে যাচ্ছে কোল মাফিয়ারা? আজ পর্যন্ত তার কোনো প্রতিবেদন দেখায়নি বাংলার সংবাদ মাধ্যম। কিছুই কি দেখায়নি? না, কিছুটা খবর হয়েছে। কতটা? না যতটা দেখালে কোন রাজনৈতিক ব্যক্তির স্বার্থে আঘাত না লাগে। না, রিপাবলিক নেটওয়ার্ক পরোয়া করে না। তাই এই প্রথমবার বাংলা মিডিয়ায় আমরা প্রকাশ্যে আনছি কয়লা কেলেঙ্কারির আসল চিত্র। দীর্ঘদিনের রিসার্চ, একাধিক স্টিং অপারেশন এবং নিখুঁত অন্তর্তদন্তের মাধ্যমে আমরা প্রকাশ্যে নিয়ে আসবো, পর্দা ফাঁস করব বাংলার সব থেকে বড় কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি। আজ প্রথম পর্ব। সবচেয়ে বড় দুর্নীতি যা কখনো বলা হয়নি। बीजेपी एक क्या है? वॉशिंग मशीन है। काला चोर जाता है और वॉशिंग मशीन में सफेद होके चला आता है। यही बीजेपी का पार्टी का काम है। মানুষ দেখছে তো কাকে অভিযোগ দাঁড় হয়, দেখুন পুলিশ দাঁড়িয়ে আছে। ওই পুলিশ! বাংলার সব রাজনৈতিক দল কয়লা কাণ্ডের সব জানে, কিন্তু কোনো তদন্তই করে না কোনো মিডিয়া, আর তাতেই পোয়াবারও নেতাদের। সিআইএসএফের অংশ জড়িত থাকার ফলেই কিন্তু 90-এর পর থেকে একের পর এক মাফিয়ার কিন্তু উত্থান হয়। রাজু ঝা থেকে আরম্ভ করে রশিদ খান থেকে আরম্ভ করে এরা বামফ্রন্টের আমলের সময় এরা কয়লার মাস্তানি করত, এরা কয়লা খাদান চালাতো। পিট খাদান থেকে, যাকে কুয়ো খাদান বলে, কুয়ো থেকে শুরু করে এরা প্রকাশ্যে কোম্পানি যেভাবে ওসিপি চালায় সেইভাবে তারা কয়লা উত্তোলনটা শুরু করে। এবং এই সময়ের মধ্যে আপনারা জানেন বাংলায় পরিবর্তন আসে, নতুন একটা সরকার আসে 2011 থেকে 16 এই সময় অবৈধ কয়লা রাজ কিন্তু সরকার হতে, এবং আমরা দেখতে পেলাম 2016 পর থেকে ঠিক বামফ্রন্টের কায়দাতে প্রকাশ্যে কিন্তু রাষ্ট্রীয় সম্পত্তির লুট চুরি হতে শুরু করে, যার নাম এখন চারিদিকে ছড়িয়ে বেড়াচ্ছে। লালা থেকে আরম্ভ করে, শুধু লালা নয়, এর সাথে রাজনৈতিক পলিটিক্যাল বড় বড় নেতা মাথারা আছে, এবং যারা কয়লাটা করে, যাদেরকে আমরা মাফিয়া বলে জানি, তারা সামান্যটুকু পয়সা পায়। 1 টন কয়লা তারা প্রোডাকশন করলে 700 থেকে 800 টাকা পায়, কিন্তু বাদবাকি বাজারে যে প্যাডের গল্প, সেই প্যাডের দাম হচ্ছে 30 থেকে 35 টন কয়লা গেলে একটা প্যাডের দাম হচ্ছে 1,05,000 টাকা। বাদবাকি টাকাটা বড় বড় মাথা থেকে সরকারি এবং বিরোধী দু দলের নেতারাই কিন্তু জড়িত। বিরোধী পক্ষ যেমন তৃণমূলের নেতারা জড়িত আছে, উপর মহল থেকে আরম্ভ করে অনুপ মিশ্র থেকে আরম্ভ করে যারা মাঝে ডিল করত, এবং বড় বড় প্রশাসনিক আধিকারিক যারা ছিল তারা পর্যন্ত। পুলিশের ভূমিকা কি থাকতো এইটাতে? পুলিশের যে ভূমিকা থাকতো, পুলিশ এটাকে লিড দিয়ে পের করে দিত। পের করার জন্য এরা একটা কাটমানি পেত পুলিশ। সিআইএসএফের একটা অংশ জড়িত, ইসিএলের প্রত্যেকটা এরিয়ার জিএম এজেন্ট থেকে এরা জড়িত। পুরো এটা একটা র্যাকেট চক্র চলতো। এই চক্রের মধ্য দিয়ে রাষ্ট্রীয় সম্পত্তিকে কিন্তু লুট করা হতো। এটা একটা বিকল্প অল্টারনেটিভ ব্যবসা হিসেবে কিন্তু গড়ে উঠেছিল, প্যাড দেখালেই ছাড়। এবং এর মাথাতে বিরোধী দল যারা বিজেপি, তারাও কিন্তু যুক্ত ছিল। তারা কিন্তু এই নিয়ে প্রকাশ্যে কখনো সরব হয়নি। প্রকাশ্যে তাদের যে মন্ত্রী বাবুল সুপ্রিয় মহাশয়, সেও কিন্তু প্রকাশ্যে কখনোই কোনো মাইন্ডসে যে বিরোধ করেনি। তারাও ভাগের বাঁকড়া পেত, কেউ কম পেত, বেশি পেত, 60-40% এই রেশিওতেই চলছে। কতদিন পর্যন্ত আসল সত্য ঘটনাকে লুকিয়ে রাখা হবে? কতদিন পর্যন্ত অনুপ মাঝি বা বিনয় মিশ্রারা লুকিয়ে থাকবে বা তারা পালিয়ে বেড়াবে? রিপাবলিক বাংলা আসল সত্য উদ্ঘাটন করবে। নির্বাচন পর্যন্ত সময় নেই, এবং সেই নির্বাচনের আগেই আসল সত্যি ঘটনা তুলে ধরছে রিপাবলিক বাংলা। কয়লা কেলেঙ্কারির অন্যতম কিংপিন বিপুল,
বড় বড় রাজনৈতিক নেতাদের হয়ে সে ব্যবসা চালায়, তাতে মাসে মাসে ঢোকে কয়েকশো কোটি টাকা। এখান থেকে তো আমাদের যেটা আসতো সেটা হচ্ছে আপনার দুর্গাপুর আসানসোল হয়ে আসতো, আর ওদিকে ঝাড়খণ্ডে ঝড়িয়া হয়ে আসতো। তো সেই জন্য হচ্ছে আসাম থেকে আমার রুটটা জানা নেই, আসাম থেকে আনবেন কি করে? আসাম থেকে তো দেখুন, আসামের একটা ব্যাপার আছে। আসামে যে কয়লাগুলো ওঠে না, ওটা র্যাট হোলস মাইন থেকে ওঠে। আচ্ছা, র্যাট হোলস মাইন জানা নেই আমার, কেমন কি এটা? র্যাট হোলস মাইন হচ্ছে যেমন আপনার এখানে 5-6 ফুট খুললে পরেই কয়লা বেরোয়। আচ্ছা, ঠিক আছে। এই কয়লাটা ওখানকার লোকাল লোক গ্যাদার করে ওখানে যে মানে ফরে আছে আর কি, ফরে আমরা বলি বাংলা ভাষায়, সেই ফরেদের কাছে বিক্রি করে। ওরা স্ট্যাক করে তারপরে কোল ইন্ডিয়া থেকে বোধহয় একটা পারমিশন নিয়ে এটা সাপ্লাই করে। আচ্ছা, এটা কি পারমিশন দেয় নাকি কোল? কারণ আপনাদের আসাম তো ওটা মনে হয় কোল ইন্ডিয়ার মধ্যে পড়ে না, যেমন বেঙ্গলে ধরুন বা মানে এখানে ধরুন কোল, এই যে ইসিএল এ ধরুন, এটা তো কোল মিনিস্ট্রির মধ্যে পড়ে। ইসিএল নয়, ওটা এনইসি বলে একটা ইয়ে আছে। আচ্ছা, নর্থ ইস্ট কোলফিল্ড এরকম আছে। আচ্ছা, ওখানে প্রাইভেট না খনি, আমি যতটুকু জানি আর কি। প্রাইভেট কিছু খনি আছে, প্রাইভেট লিজিং হয়, এই কোল ইন্ডিয়ার আন্ডারে এগুলো সব লিজিং হয়। আচ্ছা আচ্ছা, তো এই আসাম থেকে আপনি এখানে আপনার কি কোথা থেকে আসবে? আপনার কোকরাঝড় হয়ে আসবে? কোকরাঝাড় হয়ে ওই শ্রীরামপুর হয়ে চলে আসে। আচ্ছা, তো অসুবিধা করে না এখানে? কারণ আমরা তো এখানে দেখতাম পুলিশের খুব ঝামেলা থাকতো, মানে আমাকে সব দিকটা ভেবে চিন্তে তো। পুলিশেরই ঝামেলা হয়, আর কিছু না। মানে আপনারা সামলান কি করে? আছে এখানে লোক তো, আমি সামলাচ্ছি না। আচ্ছা, অন্য লোক আছে তারা সামলাচ্ছে। আচ্ছা, মানে আমার কোনো অসুবিধা হবে না তো? না, বলে দেবো তাদের সঙ্গে বলে। আচ্ছা, যারা করছে তাদের আমি বলে দেবো। টাকা পয়সা কিভাবে দেবো আপনাকে? আমাকে দিতে হবে না, ওদের দিলেই হবে। হ্যাঁ, মানে কিভাবে, আমি ওটা প্রসেসটা জানতে চাইছি। ব্যাংকে দিয়ে দেবেন, ব্যাংকের ট্রানজ্যাকশন করে দেবেন। আচ্ছা, মানে এখানে আমি আবারও বলছি, এখানে পুলিশের কোনো ঝামেলা নেই তো? দেখুন, একজন এই লাইন আপনি খুলে বলতে পারেন, কারণ আমার তো বুঝতে হবে, আপনি খুলে বলতে পারেন। পুলিশের ঝামেলা এখানে মানে বেঙ্গল পুলিশ ঝামেলা করে মানে কি, ওরা 413, 417, 418 এসব কেসগুলো দেয়। ঠিক আছে, মানে হ্যাবিচুয়াল ওয়ার্ক, মানে ক্যারিং অফ থেফট আর্টিকেলস, এরকম কেসগুলো দেয়, দিয়ে হ্যারাস করে। এই হলো বিনয় মিশ্র। কেউ জানে না সে কোথায়, সে কি নিখোঁজ, সে কি দুবাইয়ে? বিনয় মিশ্র কোথায়? জেনে রাখুন, বিনয় মিশ্রর ডান হাত বিপুল, যার শিকড় অনেক গভীরে। এরপর আপনাদের কিছু কথা শোনাবো টেলিফোনে, যেখানে বেশ কিছু নামে আমাদের বিপ দিতে হয়েছে, কিন্তু সিবিআইকে তাদের পরিচয় দিতে আমরা প্রস্তুত। এখানে ধরুন এই যে আপনি যেটা বলছেন পুলিশ কেস দেয় এই সমস্ত সেকশনে, তখন আমরা হ্যান্ডেল করেন কি করে? কি করে হ্যান্ডেল করছে, ওদের সঙ্গে পুলিশের কি ঘটা আছে, আই ডোন্ট নো। কেউ আছে নাকি এখানে পুলিশের, মানে এই চত্বরে আসানসোল দুর্গাপুরে? না। আর কোনো আইপিএস অফিসার যেমন একটা শুনছিলাম, তো এই সব জেনে নিচ্ছি এলাম ওই জন্য। হ্যালো, এগুলো শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, কোনো আইপিএস এর কিছু প্রবলেম নেই তো? মানে আমি ফাঁসবো না তো? আমি যতদূর শুনেছি, ঠিক আছে, কি বলে আমাদের যে বাবু আছে না, উনি আমার চেনা পরিচিত। ঠিক আছে, আচ্ছা, তো আমি যতদূর শুনেছি এখানে এই কাজটা মানে ইয়ে করে, কি বলে হ্যান্ডেলিং করে। আচ্ছা, আপনার হচ্ছে আচ্ছা, এসপি। আচ্ছা, মানে ওনারাই এই ব্যাপারগুলো হ্যান্ডেল করে নেন? আমি শুনেছি। ওকে, বলে একটি ছেলে আছে, ওরাই হ্যান্ডেল করে। এখানকার দাঁড়ান এক সেকেন্ড। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ সরি, বারবার ফোন আসছিল তো ওই জন্য। হ্যাঁ বলছি, কি এখানকার?
আচ্ছা, ওকে। তাহলে আমাকে একটুখানি একটু রুটটা জাস্ট একটু এনশিওর করে দিন, আমি তাহলে কথা বলে নেবো কোন রুট থেকে আপনাদের আসে, আমি তাহলে একটু কথা বলে নিচ্ছি। আমি এনসিও করতে পারবো, এখন ওলাই করছি। আমি 2016-তে চেষ্টা করেছিলাম, আমি ফেলিওর ছিলাম। না আমি বলছি রাস্তাটা, রুটটা মানে কোন রুট থেকে আসে তাই বলছি। রুটটা হচ্ছে আপনার শ্রীরামপুর বর্ডার হয়ে ঢোকে 12 আচ্ছা। আর এইখানে কি আসানসোলে থেকে, মানে আমি আসাম থেকে জানতে চাই, সরি মেঘালয় থেকে জানতে চাইছি কিভাবে আসে। মেঘালয় থেকে কিভাবে আসে আমি ওটা বলতে পারবো না। গুয়াহাটি থেকে লোডিং হয়, এটা জানি আমি যে গুয়াহাটি থেকে লোডিং হয়। আচ্ছা, মেঘালয় থেকে তো রয়্যাল এসে এরা যখন গুয়াহাটিতে কিছু ওরা এদিক ওদিক করে, মানে মনে হয়। তার মানে আপনার ওই আসাম থেকে গুয়াহাটি হয়ে আপনার এই কোকড়াঝোড় হয়ে ঢোকে আসানসোলে, আর ওদিকে হচ্ছে শ্রীরামপুর বর্ডার থেকে ঢোকে। আসানসোলে তো ঢোকে না, আপনার এটা উত্তরপ্রদেশ বিহারে চলে যায়। ও মানে বেঙ্গলে ঢোকে কোথা থেকে? বেঙ্গলের রাস্তাটা কোনটা? বেঙ্গলের রাস্তা শ্রীরামপুর থেকে ডালখোলা পর্যন্ত। কয়লা দুর্নীতির মূল পাণ্ডার কাছে পৌঁছানোর জন্য আমি দেখা করেছিলাম তার এজেন্ট মুন্নার সঙ্গে শিলিগুড়ির এক রেস্তোরাঁয়। बहुत बढ़िया झाड़ो यार, खाने में मजा ही नहीं आता, खा ही नहीं पाते दादा, समझ नहीं आती दादा को नहीं दिए, हाँ दादा को नहीं दिए। ওই রাতেই আমাকে নিয়ে যাওয়া হয়েছিল কয়লা কেলেঙ্কারির কিংপিনের কাছে। আমি বরফ গলানোর চেষ্টা করছিলাম, কারণ আমি জানতাম এই ঘরে কয়লা চক্রের সব মাফিয়া আমার উপর কড়া নজর রাখছিল। ব্যবসা নিয়ে আমরা কোনো কথা বলিনি, হালকা কথা হচ্ছিল, তবে মিডিয়ার সঙ্গে তাদের দহরম মহরম দেখে আমি স্তম্ভিত। শোনেন, সেন্ট্রাল ব্যাংকের যত প্রপার্টি আছে না, মানে নর্থ বেঙ্গল আর সিকিম সব আমার হাত দেবে, যত এনবিএ প্রপার্টি আছে। জেলা সাংবাদিকদের ড্রিম থাকে যে ক্যালকাটা প্রেস ক্লাবে বসে ড্রিঙ্ক করবে, থাকে তো। আমি কিন্তু সাংবাদিক নয়, বাট আই ক্যান গো দেয়ার অ্যান্ড এনজয়। পরের দিন বিপুলের সঙ্গে ব্যবসা নিয়ে কথা হয়। স্টিং অপারেশনের এত দূর পর্যন্ত শুনে তিনটি বিষয় পরিষ্কার। এক, পুরো কয়লা চক্রে একজন সুপার মাফিয়া বস আছে, রহস্যময় কারণে যাকে দাদা নামে ডাকা হয়। দুই, এই চক্রের সঙ্গে স্থানীয় পুলিশ গভীরভাবে যুক্ত। তিন, গরু পাচার চক্রের সঙ্গে কয়লা মাফিয়াদের গভীর যোগ। দেখো, আমি যতক্ষণ আমি দাদার সঙ্গে বসছি, আমি ততক্ষণ কোনো ফাইকেশন ফাইনালাইজ করতে পারবো না। ওনাকে কত দিতে হবে, দাদা যা বলবে যে এখানে এরকম দাও, না আছে আমার দাদা আছে, আমার দাদা তুমি চেপে যাচ্ছ আমার কাছ থেকে, ভালো কথা না। সেটা তো তার কথা বলে লাভ নেই, সে বললেও তুমি তাকে মানে পৌঁছাবে না। আমার পৌঁছানোর দরকার নেই, কিন্তু আমি যখন ট্রান্সপারেন্সি তোমার সাথে কথা বলছি, আমি এক্সপেক্ট করি আমি তো কালকেও বলেছি যে আমার উপর আনার জন্য, তুমি আমাকে নামটা ক্লিয়ার করলে না। আমি নামটা ক্লিয়ার করার দরকার কি আছে, তোমার তো কাজই নিয়ে কথা। যখন হবে আমি বসাবো তখন বুঝি, তার সাথে তুমি বসাবে। হ্যাঁ, তো তার সঙ্গে আমার সবানো কি আছে, মুকুল দা, হ্যাঁ মুকুল দা, সে হবে কে হবে হবে। আচ্ছা যাই হোক, সব দাদার সঙ্গেই বসাবো, তো টাকা যখন দেবো তো সব দাদার সঙ্গে বসাবো। তুমি যার কাছে স্যাটিসফাই হবে সেখানে সেরকমভাবে কাজ করবো। একটা লোক ডেলি 1000 পেয়ার, একদিনে 1000 পেয়ার করে দেবে। আচ্ছা ঠিক আছে, 1000 পেয়ার মানে হচ্ছে 2000 পেয়ার ইন্টু 8000 কত হচ্ছে? 80 লাখ টাকা। 80 লাখ, ঠিক আছে, 80 লাখ টাকা আছে। 80 লাখ টাকা ওই জিয়ারুলের কাছে এমনি এদিক থেকে প্রফিট থেকে যাবে। 80 লাখ এদিক থেকে পার ডে, তাহলে 3 লাখ টাকা হচ্ছে 24 কোটি এমনি প্রফিট থেকে গেল, ঠিক আছে। এইবার ওখানে ও যে বেচবে, এদিক থেকে তো 30-35 হাজার টাকা কেনে, বেচে হচ্ছে 2.5 লাখ টাকা করে। জিয়ারুলকে জিজ্ঞেস বাংলাদেশে, ইয়েস, এখানে কত করে নেয়? 30-35-50 লাখ হাজার, আর ওখানে দেখবি 2.5 লাখ টাকা। ইন্ডিয়ান টাকাতে 2.5 লাখ টাকা বলতে, ইন্ডিয়ান কারেন্সি বলে, ইন্ডিয়ান কারেন্সিতে 2.5 লাখ টাকা পার পেয়ার বুঝি। তোমার সাথে কখনো এরা বলে ইন্টারাকশন হয়নি? হ্যাঁ, আচ্ছা, আমি আমাকে চিনি, আমি তাই বিশ্বাস করছি। আমি আসাদুল্লাহ বিশ্বাস করছি। আসাদুল্লাহ বিশ্বাস
শুনে দেখুন দাদাকে, ওরা জানবে। আসল বিশ্বাস হচ্ছে তোমার খালিয়া চকের হচ্ছে যত ইয়ে হয় কি বলে ওপিয়াম চাষ হয় মালদা ডিস্ট্রিক্টে, সব ফিনান্স করে আসলে। ওপিয়ামটা মানে আফিম আফিম কারেন্সি, এটা ওয়েল নোন, সবাই পুলিশ ডিপার্টমেন্টে সবাই জানে, ঠিক আছে। তো আসাদুল্লাহ বিশ্বাস কিছুদিন আগে ভিতরে চলে যায়, ঠিক আছে। ঠিক আছে, তো এখন জামিনে মুক্ত আছে, বাইরেই আছে। হ্যাঁ খুব ভালো কথা, ঠিক আছে। এবার জামিন করতে গেলে তো এলেভেলের লোক জামিন করতে পারে না। তোমার দরকার, তুমি যেখানে হাইকোর্টে জামিন করাবে এখানে আমার সঙ্গে নিশ্চয়ই কারো কিছু আছে যার মাধ্যমে আমি জামিনগুলো করাতে পারি, করানোর চেষ্টা করি। এটা আমার সেই কোন কোর্টে, এটা কোন কোর্টের মধ্যে পড়ছে আসাদুল্লাহ? এটা ওকে করেছিল হচ্ছে মেট্রোপলিটন কোর্টে করেছিল, তারপর হাইকোর্টে ব্যাংশন। তুমি জামিনটা করালে কোথাতে? আমরা হাইকোর্ট থেকে করেছি। হাইকোর্ট থেকে, তো এই জন্য আমি চিনি, আমার সঙ্গে কোনো বিজনেস রিলেশন না, আমার লিগাল রিলেশন আছে। যেরকম তোমার সঙ্গে লিগাল রিলেশন দিয়ে কথা বলে বলো, বিনা রিলেশন, লিগাল রিলেশন, আমার অন্য কোনো রিলেশন নেই। বোঝা গেল অতি গুরুত্বপূর্ণ এই লোকটি বিনয় মিশ্র ও এনামুলের সঙ্গে কাজ করে। ততক্ষণে বাংলার প্রতিটি জেলার কয়লা খনিতে পৌঁছে যায় আমাদের টিম। সেখানে অবাধে দাপিয়ে বেড়াচ্ছে কয়লা মাফিয়ারা। ইতিমধ্যেই আমাদের সঙ্গে বড়সড় রফা নিয়ে উত্তেজিত শিলিগুড়ির বিপুল। স্মাগলিং এর খুঁটিনাটি বিষয়ে সে আমার সঙ্গে কথা বলতে শুরু করে। এটার জন্য ওইটার জন্য একদম চার্জেসটা ধরা আছে। তুমি ভালো করে শুনে নাও, তোমাকে তো রিপোর্ট করতে হবে। এবার আপনার যতদূর বলো, আর এখানে কিন্তু নো ক্রেডিট সিস্টেম, কোনো ক্রেডিট নেই, যা হবে কাজ করে। মানে তোমাদের মাল আসার আগে তোমাদের অ্যাকাউন্টে পেমেন্ট দিয়ে দিতে হবে, মানে জব করলে মানে তখন তোমাদের অ্যাকাউন্টে কি দেওয়া হয় না? এটা ক্যাশ না না না, যেভাবে বলেছি একটা থাকবে যেটা জিএসটি মানে যাবে, জিএসটিতে তো অরিজিনাল মানে 6 টাকা রেটে যাবে, চালানটা হবে ওই রেট, ওই পয়সাটা ওটা পাক্কাতে ডাইরেক্ট অ্যাকাউন্টে আসবে কোম্পানি থেকে, যে ফর্মে মাল যাবে ডাইরেক্ট অ্যাকাউন্টে আসবে। গাড়ি ভাড়া তো আপনার কাছাতে দিতে হবে। আমি যেটা বলছি টাকা তো আপনাকে কাছে দিতে হবে, অ্যাকাউন্টে করতে হবে। 6 টাকা রেটে পাঠাবো, মানে 6 টাকা কেজি, মানে এই করে পাঠাবো, বিল করে পাঠাবো। আর এমনি যদি বলবেন কি মানে না আমার সব 15 টাকা লাগে, 17 টাকা রেট করে জিএসটি কাটে, তাহলে অনেক পয়সা লেগে যাবে। বিনয় মিশ্র ও এনামুলের মধ্যে প্রধান যোগসূত্র বিপুল। এই তিনজনই কয়েকজন রাজনৈতিক নেতার সঙ্গে যুক্ত। পুরো চক্রের গভীরে গিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করেছে রিপাবলিক বাংলা। আমাদের কাছে এও খবর, 7ই জানুয়ারি থেকে ফেরার বিনয় মিশ্র কখনো দুবাই, কখনো দক্ষিণ আফ্রিকা, কখনো বাংলাদেশে গা ঢাকা দিয়েছে। আমরা জানি বড়সড় অনেক রাজনৈতিক নেতা সম্পর্কে তার কাছে অনেক তথ্য আছে বলে তার প্রাণনাশের হুমকিও রয়েছে। প্রথম পর্ব এই পর্যন্তই। দ্বিতীয় পর্বে আমরা দেখাবো প্রতিদিন কিভাবে লুট হচ্ছে এই বাংলা, লুট হচ্ছে বাংলার মানুষ। কথা বলবো মাফিয়াদের সঙ্গে, চোখে চোখ রেখে। লালা নামে একজনকে নাম শুনেছেন হয়তো, যে কয়লা সাম্রাজ্যের বেতাজ বাদশা, যেটা মিডিয়াতে দেখাচ্ছে। তো তার ব্যাপারে তার কি ভূমিকা ছিল এখানে? বাংলার সবথেকে বড় স্টিং অপারেশন কয়লা লুঠের তদন্তমূলক সাংবাদিকতা। রিপাবলিক বাংলা যে তদন্তমূলক সাংবাদিকতার কথা বারবার বলে, যে তদন্তমূলক সাংবাদিকতা করতে অন্যের ভয় হয়, সেই তদন্তমূলক সাংবাদিকতায় উঠে এসেছে নয়া তথ্য। কয়লা কাণ্ডে যাদের যাদের নাম, তাদের নাম কাদের সঙ্গে জড়িত রয়েছে, কিভাবে কয়লা পাচার হচ্ছে, কিভাবে বাংলার সম্পদ লুট হচ্ছে।
আমরা গোটা বিষয়ে এই মুহূর্তে আলোচনা করব। সরাসরি চলে যাব আমাদের সিনিয়র নিউজ এডিটর স্বর্ণালী সরকার রয়েছেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে। স্বর্ণালী, বাংলার সম্পদ বিগত 20 বছর ধরে লুট হচ্ছে এবং অবাক কাণ্ড যে সেই বিষয়ে কেউ কথা বলে না, কথা বলতে ভয় পায়, কারণ এই কয়লা কাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে সব রাজনৈতিক দল। কি লেটেস্ট আপডেট আমাদের এই স্টিং অপারেশনে যা উঠে এলো, কিসের ইঙ্গিত দিচ্ছে? মিনাক্ষী, একদমই তুমি শুরুতে যেরকম বললে যে স্টিং অপারেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধ জগতের ঘটনা যেগুলো শুধুমাত্র খবর হিসেবে দেখিয়েছে এত বছর ধরে বাংলা সংবাদ মাধ্যম, একটা খবর হয়েছে, এটা শিরোনাম হয়েছে, কিন্তু তারপর সেটাকে আবারও কোথাও ধামাচাপা দেওয়া হয়েছে বা সেটাকে কোথাও নতুন করে খুঁজে দেখা হয়নি। কবর খুঁড়ে সেই সমস্ত খবর সাধারণ মানুষের কাছে নিয়ে আসার তাগিদ অনুভব করেনি কেউ। এবং দীর্ঘদিন ধরে বাংলার যে সমস্ত সম্পদ, কাঠ, কয়লা, গরু, অর্থাৎ এই জিনিসগুলো যেগুলো পাচার হয়ে চলছে, চোরাচালান হয়ে রয়েছে, এবং এই পাচার চোরাচালানের সঙ্গে যেখানে কোটি কোটি টাকার, কয়েক হাজার কোটি টাকার ব্যবসার সঙ্গে যোগসূত্র রয়েছে, ব্যবসা হয়, সেখানে লেনদেন চলছে, সেগুলো সম্পর্কে গভীরে গিয়ে কোনো সংবাদ মাধ্যম আজ পর্যন্ত খবর করেনি। যে সাহস দেখিয়েছি আমরা রিপাবলিক বাংলা, কারণ রিপাবলিক নেটওয়ার্ক এসবের পরোয়া করে না। এবং দীর্ঘদিন ধরে যে প্রতিবেদন এক্ষুনি আমরা দেখালাম সবাইকে, সেই প্রতিবেদন কিন্তু শুধুমাত্র একদিনের পরিশ্রম নয় মিনাক্ষী, সেই প্রতিবেদন কিন্তু দীর্ঘদিন ধরে রিসার্চ করা হয়েছে, দীর্ঘদিন ধরে রেকি করা হয়েছে, প্রতিটা জিনিস খুঁটিনাটি আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং একই সঙ্গে সেটাকে সামনে রাখার চেষ্টা করেছি বাংলার মানুষের সামনে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি যে এখানে যে ধরনের অডিও টেপ ব্যবহার করা হয়েছে স্টিং অপারেশনের সময়, যে ধরনের ফোনও আমরা সামনে দেখিয়েছি, তুলে ধরেছি, সেই অডিও টেপের ক্ষেত্রে কিন্তু একাধিক নাম আমাদের কাছে আছে। যদি খেয়াল করে দেখা যায় সেই সমস্ত নাম আমরা প্রকাশ্যে আনিনি, কারণ আমি আবারও বলছি, কারণ বাংলা মিডিয়া এই সমস্ত খবর থেকে বেশ কিছুটা দূরত্ব বজায় রেখেছে এতকাল, কারণ কোথাও কান টানলে মাথা আসে আর সেই মাথার সন্ধান দিতে চায় না মিডিয়ায়, সেই সাহস দেখানোটা বেশ কষ্টকর। সেই সমস্ত জায়গা আমরা বিপ করে রেখেছি। যদি প্রয়োজন পড়ে, যদি দরকার পড়ে, তাহলে তদন্তের স্বার্থে যদি আমাদের কাছে রিপাবলিক বাংলার কাছে সেই সমস্ত ডকুমেন্টস চাওয়া হয়, তাহলে নিঃসন্দেহে আমরা গোটা বিষয়টি আনএডিটেড, আনকাট ভার্সনটা আমরা তদন্তের স্বার্থে যে কোনো সংস্থাকে, যে কোনো জায়গায় সেখানে তুলে ধরতে পারবো। আমাদের সঙ্গে মিনাক্ষী, আমাদের সঙ্গে এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের সঙ্গে যে প্রতিনিধি এই গোটা ঘটনাটির সঙ্গে রয়েছেন তার কাছে। তবে তার আগে জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জয়প্রকাশ, স্বাগত রিপাবলিক বাংলায়। আশা করি জয়প্রকাশ দা দেখেছেন যে আমরা একটি স্টিং অপারেশন করেছি। দীর্ঘদিন ধরে যে কয়লা মাফিয়ারা কয়লা কাণ্ড চালাচ্ছে, কয়লা কেলেঙ্কারি চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, এবং যেখান থেকে প্রায় অন্য রাজ্য এমনকি বিদেশ পর্যন্ত যোগসাজশ রয়েছে, রিপাবলিক বাংলার এই তদন্তমূলক সাংবাদিকতা, ইনভেস্টিগেটিভ জার্নালিজমে এই ধরনের ছবি চলে এসছে, কি বলবেন আপনি, কি প্রতিক্রিয়া আপনার? না, প্রথমে আমি বলবো, দেখুন, রিপাবলিক বাংলাকে আমি ধন্যবাদ দেব যে এই কাজটা অনেকদিন ধরে পেন্ডিং ছিল। কোনো মিডিয়া নানা কারণে, পশ্চিমবঙ্গের পরিবেশ তো জানেন, ধমকানো চমকানো এবং ভয়ের যে মহল, যে পরিবেশ, তাতে হয়তো অন্য কোনো মিডিয়া এটাতে সাহস করেনি। আপনারা যে এই বিশাল একটা ব্যাপার, যে মানুষের নলেজের অন্তরালে, তাদের যে জ্ঞানের বাইরে যে চলছে এবং তাদের পয়সা কড়ি নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, আন্তঃরাজ্য শুধু নয়, আপনারা যেটা দেখাচ্ছেন এটা তো আসাম থেকে কয়লা আসছে, আবার সেটা যেরকম আছে সেরকম বাংলাদেশ এবং ভারতের বর্ডার ক্রস করে বিভিন্ন স্মাগলিং এর ঘটনা। এবার দেখুন, এর বারবারন্ত হয়েছে এই তৃণমূল জমানাতে। তারা এটাকে একটা অর্গানাইজড, মানে একটা সিস্টেমে পরিণত করেছে, যে প্রত্যেক দিনের অর্গানাইজড ব্যাচটা যেন ঘটনা। আর আজকে আপনারা মনে করুন যে এই যে বিনয় মিশ্রের কথা বলছেন, তিনি তো ঘোষিতভাবে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তাদের যুব কংগ্রেসের। কিন্তু জয়প্রকাশ দা, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে দোষ দিলে বা তার বিরুদ্ধে অভিযোগ করলে তো হবে না, কারণ জয়প্রকাশ দা, আমার প্রশ্ন সেটা হচ্ছে সমস্ত রাজনৈতিক দলের নেতারা এই কাণ্ডের সঙ্গে জড়িত। আপনাদের বিরুদ্ধেও অভিযোগ যে আপনারা কোনোদিন এটা নিয়ে কোনো বড়সড় আন্দোলন করেননি, কেন এটাকে ইস্যু করছেন না, কেন এটার বিরুদ্ধে লড়ছেন না? আমি বলছি আপনাকে, শুনুন,
বেশ কিছুদিন আগে আপনাদের আমি তথ্য দিচ্ছি, প্রায় 3-4 বছর আগে বারিক বিশ্বাস বলে একজন বসিরহাটের তিনি তৃণমূল কংগ্রেসের নেতা, তিনি গাড়িতে ধরা পড়েন। তার গাড়িতে সোনা পাওয়া যায়, কেউ বলে 30 কোটি টাকার সোনা ছিল, কেউ বলে সেটা আরো বেশি। সেখানে পুলিশ তাদের ধরে এবং অদ্ভুতভাবে সেই বারিক বিশ্বাস কিছুদিন পরেই আবার মুক্ত হয়ে সে আবার তার সেই যেরকম ব্যবসা সেরকম ব্যবসা চালাতে শুরু করে। বসিরহাটে গেলে কান পাতলেই শোনা যায় যে বারিকের সাম্রাজ্যে তুমি এসছো। এইসব জায়গায় আপনারা যখন বলছেন এখানে বিজেপি কখনো ক্ষমতায় আসেনি, এই পুলিশ বাহিনী, এই শাসক দলের যে দৌরাত্ম্য, ক্ষমতায় আসেনি বলে বিজেপি আমরা বারবার আন্দোলন করবেন না, আন্দোলনের কথা না এগুলো। আজকে বসিরহাটে ঘরের মধ্যে দিয়ে গরু নিয়ে যাওয়া, সেখানে বিজেপি প্রথম সেখানে আওয়াজ তুলেছিল। বেশ, জয়প্রকাশ দা, ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। সরাসরি চলে যাব স্বর্ণালীর কাছে। স্বর্ণালী, যে বিষয়টা উঠে আসছে যে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা এর সঙ্গে জড়িত, যে কারণে বিজেপির পক্ষ থেকেও বিরোধী শিবিরের পক্ষ থেকেও খুব একটা তীব্র এই ইস্যুতে থাকা কোথাও আমরা দেখিনি। কারণ একই অভিযোগ তাদের বিরুদ্ধেও যে তারা যদি সরব হতো তাহলে হয়তো এই কয়লা কাণ্ডের কিছুটা ছেদ হতো, কয়লা পাচারে কিছুটা ছেদ হতো। এখান থেকে দাঁড়িয়ে তো সব রাজনৈতিক দলের নেতাদেরই কাজ করায় তোলা। আসলে একদম তাই, কারণ এই যে কাটমানি বা তোলা আমরা দেখিয়েছি এই ভিডিওতে, যে যেখানে নিজে থেকেই এই যারা এই কিং পিং কয়লা মাফিয়ারা তারা বলছেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে সেই নির্দিষ্ট কাটমানি পৌঁছে যায়, তাদেরকে তোলা দিতে হয়। অর্থাৎ কোথাও জড়িয়ে তো রয়েছে সবাই। এটা একটা অপরাধ চক্র, অন্ধকার জগৎ, যার দীর্ঘদিন ধরে শুধুমাত্র আমরা এই সময় দাঁড়িয়ে আমাদের 10 বছরের কি হয়েছে, 20 বছরের কি হয়েছে বিগত সময় দাঁড়িয়ে হিসেব করলে হবে না। 20 বছরেরও বেশি সময় ধরে, আই রিপিট 20 বছরেরও বেশি সময় ধরে বাংলায় এটা ঘটে চলেছে এবং কোনো আইন, কোনো প্রশাসন এটাকে নিয়ন্ত্রণ করতে পারেনি। কারণ বিভিন্ন জায়গা থেকে আমি বলছি বারবার করে যে রাজনৈতিক ক্ষমতাশালী লোকজনেরা, তা যে কোনো দলের হতে পারে, তারা দীর্ঘদিন ধরে এখান থেকে এই কাটমানি নিয়ে তোলা তুলে এটাকে অপারেট করেছে এবং এটাকে মদত দিয়েছে, যার ফলে কোনোভাবেই নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয়নি। আইন রয়েছে, আইনের জায়গায়, কিন্তু আইনের নাকের ডগা দিয়ে এই সমস্ত কাণ্ড ঘটে যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি অভিষেক কার্যত প্রাণের ঝুঁকি নিয়ে এই তথ্য তুলে এনেছে। আমি অভিষেকের কাছে জানতে চাই, অভিষেক, যখন শুরুতে কথা বলতে শুরু করো তুমি, তখন কোন জায়গায় তোমার মনে হয়, কোন পয়েন্টের পর তোমার মনে হয় যে এদের কাছে আরো অনেক তথ্য রয়েছে এবং একই সঙ্গে তোমার মনে হয় যে এখানে কোথাও এর শিকড় আরো গভীরে রয়েছে? দেখো সোনালী, মূলত যে বিষয়টা তুমি জানো যে বিপুল যে ক্যারেক্টারটা আমরা খুঁজে পেয়েছিলাম এবং সেই ক্যারেক্টারটা মূলত ছিল একেবারে গ্রাউন্ড জিরো থেকে কয়লা কিভাবে পাচার করা হয়, কয়লার সাথে কিভাবে যাদের যোগসাজশ, যারা কার্যত স্মাগলার, তাদের সাথে পুরোপুরি তার ইনভলভমেন্ট রয়েছে। এবং যে সময় তাদের সঙ্গে আমি যোগাযোগ করি, তিনি কিন্তু থরলি একেবারে রুট সহ বিভিন্ন তথ্য তিনি কিন্তু জানাতে শুরু করেন। প্রথম দিকে তিনি কিন্তু বেশ কিছু ক্ষেত্রে বেশ কিছু তথ্য তিনি চাপার চেষ্টা করছিলেন, কিন্তু পরবর্তী সময় যখন তাকে পয়সার কথা বলা হয়, বিপুল পরিমাণ টাকার কথা বলা হয়, তিনি কিন্তু একে একে বিভিন্ন ধাপ তিনি কিন্তু বলতে শুরু করেন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের যেটা ইতিমধ্যেই আমরা যে ফোন কল রেকর্ড যেটা চালাচ্ছি স্বর্ণালী, তুমি কিছুক্ষণ আগে যেটা বলছিলে যে দীর্ঘ বছর ধরে, এবং তুমি যদি সেই ফোন কল রেকর্ড শোনো, সেখানে কিন্তু প্রশাসনিক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক যে ইনভলভমেন্ট একেবারে গোড়া থেকে, সেই তথ্য কিন্তু রিপাবলিক বাংলা, একমাত্র রিপাবলিক বাংলা তারা কিন্তু তুলে ধরলো দর্শকদের সামনে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে দুজন ক্যারেক্টার, একদিকে বিনয় মিশ্রা, অন্যদিকে অনুপ মাঝি অর্থাৎ লালা, এরা ইতিমধ্যে অ্যাবসকন, সিবিআই তরফ থেকে বলা যারা অ্যাবসকন, কিন্তু তারপরও কিভাবে এই পাচার কার্য চলছে? আমার এই জায়গাতে একটা প্রশ্ন অভিষেক, যে আমরা এই অডিও টেপ এক্সক্লুসিভ যে আমরা স্টিং অপারেশন করেছি, সেখানে দুজন ক্যারেক্টার সামনে খুব উঠে আসছে, যে একদিকে মুন্না, অন্যদিকে বিপুন। আমার যেটা তোমার কাছে প্রশ্ন, যে এই মুন্না বিপুন, যেটা তুমি শুরুতেই বলে কি যারা অ্যাবসকন্ডেড, যারা এই ঘটনা অন্যতম অভিযুক্ত, তারা কিভাবে এতদিন ধরে বাইরে থাকা সত্ত্বেও এই র্যাকেট কি করে অপারেট হচ্ছে? এই মুন্না বিপুন কেন এদের সন্ধান পাওয়া যায় না, পুলিশ কেন সন্ধান পায় না, এবং কিভাবে এরা কাজটা করছে, অপারেট করছে? তুমি দীর্ঘদিন ধরে এই কাজে রিসার্চ করছো, তুমি ঘটনাস্থলে গেছো, ওদের সঙ্গে কথা বলেছো, সময় কাটিয়েছো, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন বেরিয়ে এসছে। কোন জায়গাটা কি মনে হচ্ছে তোমার, কিভাবে কাজ করে যাতে কোনোভাবে পুলিশ এদের ধরতে পারে না বা এরা কখনোই সামনে আসে না এবং নিশ্চিন্তের আড়ালে থেকে কাজ করে যাচ্ছে, র্যাকেট চালিয়ে যাচ্ছে? তো এই
এই ক্ষেত্রে দাঁড়িয়ে সব থেকে উল্লেখযোগ্য বিষয় এবং রিপাবলিক বাংলা কার্যত আমি আরও একবার জানাবো, রিপাবলিক বাংলা কিন্তু এর পর্দাফাশ করলো। এই বিপুল যে ক্যারেক্টারের কথা তুমি এক্ষুনি বললে, এই বিপুল কিন্তু এখনো পর্যন্ত কোনো এজেন্সির খাতায় কলমে কিন্তু নথিভুক্ত নাম নয়। অর্থাৎ একদিকে অনুপ মাঝি, অন্যদিকে বিনয় মিশ্রা, তাদের যে কোল মাফিয়া, তাদের যে কয়লা পাচার, সেক্ষেত্রে বিভিন্ন জনের নাম আসলেও বিপুলের নামের পর্দাফাশ একমাত্র রিপাবলিক বাংলা তারা কিন্তু করলো। এবং এই বিপুল কতটা প্রভাবশালী তার প্রত্যেকটা বয়ানে তার কিন্তু তথ্য মিলেছে। এবং তোমার যে প্রশ্ন ছিল যে এদের কেন খোঁজ পাওয়া যাচ্ছে না, স্বর্ণালী তোমাকে জানিয়ে রাখি, রিপাবলিক বাংলার প্রতিনিধি হিসেবে তুমি যে বিপুলের সঙ্গে কথা বলেছো, যে বিপুলের নাম এখনো পর্যন্ত শোনা যায়নি, সেই বিপুল কি বলেছেন তোমাকে এবং এই বিপুলের কথা থেকে কি কি তথ্য সামনে আসছে, যে কয়লা লুট কিভাবে চলছে, বিপুলের মুখ থেকেই আবারও শোনাবো আপনাদের। এখান থেকে তো আমাদের যেটা আসতো সেটা হচ্ছে আপনার দুর্গাপুর আসানসোল হয়ে আসতো, আর ওদিকে ঝাড়খণ্ডে ঝড়িয়া হয়ে আসতো। তো সেই জন্য হচ্ছে আসাম থেকে আমার রুটটা জানা নেই, আসাম থেকে আনবেন কি করে? আসাম থেকে তো দেখুন, আসামের একটা ব্যাপার আছে, আসামে যে কয়লাগুলো ওঠে না, ওটা র্যাট হোলস মাইন থেকে ওঠে। আচ্ছা, র্যাট হোলস মাইন জানা নেই আমার, কেমন কি এটা? র্যাট হোলস মাইন হচ্ছে যেমন আপনার এখানে 5-6 ফুট খুললে পরে কয়লা বেরোয়। আচ্ছা, ঠিক আছে। এই কয়লাটা ওখানকার লোকাল লোক গ্যাদার করে ওখানে যে মানে ফরে আছে আর কি, ফরে আমরা বলি বাংলা ভাষায়, সেই ফরেদের কাছে বিক্রি করে। ওরা স্ট্যাক করে তারপরে অল ইন্ডিয়া থেকে বোধহয় একটা পারমিশন নিয়ে এটা সাপ্লাই করে। আচ্ছা, এটা কি পারমিশন দেয় নাকি কোল? কারণ আপনাদের আসাম তো ওটা মনে হয় কোল ইন্ডিয়ার মধ্যে পড়ে না, যেমন বেঙ্গলে ধরুন বা মানে এখানে ধরুন কোল, এই যে ইসিএল এ ধরুন, এটা তো কোল মিনিস্ট্রির মধ্যে পড়ে। ইসিএল নয়, ওটা এনইসি বলে একটা ইয়ে আছে। আচ্ছা, নর্থ ইস্ট কোলফিল্ড এরকম আছে। আচ্ছা, ওখানে প্রাইভেট না খনি, আমি যতটুকু জানি আর কি। প্রাইভেট কিছু খনি আছে, প্রাইভেট লিজিং হয়, কি কোল ইন্ডিয়ার আন্ডারেই এগুলো সব লিজিং। আচ্ছা আচ্ছা, তো এই আসাম থেকে আপনি এখানে আপনার কি কোথা থেকে আসবে? আপনি কোকরাঝড় হয়ে আসবে? কোকরাঝড় হয়ে ওই শ্রীরামপুর হয়ে চলে আসে। আচ্ছা, তো অসুবিধা করে না এখানে? কারণ আমরা তো এখানে দেখতাম পুলিশের খুব ঝামেলা থাকতো, মানে আমাকে সব দিকটা ভেবে চিন্তে তো। পুলিশেরই ঝামেলা হয় আর কিছু না। মানে আপনারা সামলান কি করে? আছে এখানে লোক তো, আমি সামলাচ্ছি না। আচ্ছা, অন্য লোক আছে তারা সামলাচ্ছে। আচ্ছা, মানে আমার কোনো অসুবিধা হবে না তো? না না, আমি বলে দেবো তাদের সঙ্গে বলে। আচ্ছা, যারা করছে তাদের আমি বলে দেবো। টাকা পয়সা কিভাবে দেবো আপনাকে? আমাকে দিতে হবে না, ওদের দিলেই হবে। হ্যাঁ, মানে কিভাবে, আমি ওটা প্রসেসটা জানতে চাইছি। ব্যাংকে দিয়ে দেবেন, ব্যাংকের ট্রানজ্যাকশন করে দেবেন। আচ্ছা, মানে এখানে আমি আবারও বলছি, এখানে পুলিশের কোনো ঝামেলা নেই তো? দেখুন, একজন এই লাইন আপনি খুলে বলতে পারেন, কারণ আমার তো বুঝতে হবে, আপনি খুলে বলতে পারেন। পুলিশের ঝামেলা এখানে মানে বেঙ্গল পুলিশ ঝামেলা করে মানে কি, ওরা 413, 417, 418 এসব কেসগুলো দেয়। ঠিক আছে, মানে হ্যাবিচুয়াল ওয়ার্ক, মানে ক্যারিং অফ থেফট আর্টিকেলস, এরকম কেসগুলো দেয়, দিয়ে হ্যারাস করে। এখানে ধরুন এই যে আপনি যেটা বলছেন পুলিশ কেস দেয় এই সমস্ত সেকশনে, তখন আমরা হ্যান্ডেল করেন কি করে? কি করে হ্যান্ডেল করছে ওদের সঙ্গে পুলিশের কি ঘটা আছে, আই ডোন্ট নো। কেউ আছে নাকি এখানে পুলিশের, মানে এই চত্বরে আসানসোল দুর্গাপুরে? না না, আর কোনো আইপিএস অফিসার যেমন একটা শুনছিলাম, তো এই সব জেনে নিচ্ছি এলাম ওই জন্য। হ্যালো, এগুলো শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি কোনো আইপিএস এর কিছু প্রবলেম নেই তো? মানে আমি ফাঁসবো না তো? আমি যতদূর শুনেছি ঠিক আছে, কি বলে আমাদের যে বাবু আছে না, উনি আমার চেনা পরিচিত। ঠিক আছে, আচ্ছা, তো আমি যতদূর শুনেছি এখানে এই কাজটা মানে ইয়ে করে, কি বলে হ্যান্ডলিং করে। আচ্ছা, আপনার হচ্ছে আচ্ছা, আচ্ছা, মানে ওনারাই এই ব্যাপারগুলো হ্যান্ডেল করে নেন? আমি শুনেছি। ওকে ওকে,
ঘোষ বলে একটি ছেলে আছে, ওরাই হ্যান্ডেল করে। এখানকার দাঁড়ান এক সেকেন্ড দাঁড়ান। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ সরি, বারবার ফোন আসছিল তো ওই জন্য। হ্যাঁ বলছি ঘোষ কি এখানকার? আচ্ছা ওকে, তাহলে আমাকে একটুখানি একটু রুটটা জাস্ট একটু এনশিওর করে দিন, আমি তাহলে কথা বলে নেবো কোন রুট থেকে আপনাদের আসে, আমি তাহলে একটু কথা বলে নিচ্ছি। আমি এনসিও করতে পারবো, এখন ওরাই করছে। আমি 2016-তে চেষ্টা করেছিলাম, আমি ফেলিওর ছিলাম। না আমি বলছি রাস্তাটা, রুটটা মানে কোন রুট থেকে আসে তাই বলছি। রুটটা হচ্ছে আপনার শ্রীরামপুর বর্ডার হয়ে ঢোকে 12 আচ্ছা। আর এইখানে কি আসানসোলে থেকে, মানে আমি আসাম থেকে জানতে চাই, সরি মেঘালয় থেকে জানতে চাইছি কিভাবে আসে? মেঘালয় থেকে কিভাবে আসে আমি ওটা বলতে পারবো না। গুয়াহাটি থেকে লোডিং হয়, এটা জানিয়ে যে গুয়াহাটি থেকে লোডিং হয়। আচ্ছা, মেঘালয় থেকে তো রয়্যাল এসে এরা যখন গুয়াহাটিতে কিছু এদিক ওদিক করে, মানে তার মানে আপনার আসাম থেকে গুয়াহাটি হয়ে আপনার কোকড়াঝোড় হয়ে ঢোকে আসানসোলে, আর ওদিকে হচ্ছে শ্রীরামপুর বর্ডার থেকে ঢোকে। আসানসোলে তো ঢোকে না, আপনার এটা উত্তরপ্রদেশ বিহারে চলে যায়। ও মানে বেঙ্গলে ঢোকে কোথা থেকে? বেঙ্গলের রাস্তাটা কোনটা? বেঙ্গলের রাস্তা শ্রীরামপুর থেকে ডালখোলা পর্যন্ত। শুনলেন আপনারা বিপুল চৌধুরীর বক্তব্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। শতরূপ, স্বাগত জানাচ্ছি রিপাবলিক বাংলায়। কয়লা পাচার কাণ্ড নিয়ে যে স্টিং করেছে রিপাবলিক বাংলা, তাতে কয়লা পাচার কাণ্ডের খুঁটিনাটি তথ্য উঠে এসেছে। তোমার কাছে নির্দিষ্ট করে আমার প্রশ্ন, সেটা হচ্ছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুললে হবে না। এই খুঁটিনাটি তথ্য আমাদের তদন্ত করতে গিয়ে যে বিষয়টি সামনে এসেছে সেটা হচ্ছে বিগত 2 দশক ধরে কিন্তু এই কয়লা পাচার কাণ্ড চলছে এবং লালার উত্থান বামেদের আমলে। শতরূপ, আর একটা জিনিস আপনার নজরে আসেনি, আমি নজরে এনেছি, সেটা হচ্ছে এই যে স্টিং অপারেশন, আপনারা স্টিং অপারেশনে শোনাচ্ছিলেন, সেটা হচ্ছে যে এখন ওই যে কয়লা পাচারটা হচ্ছে, তার বেআইনি লোডিং গুলো হচ্ছে বিজেপি শাসিত রাজ্য। সেটা তো সেই নজরে আসার বিষয়ে আমি বিজেপির নেতাকে অবশ্যই প্রশ্ন করব এবং করেছি জয়প্রকাশ দাকে। তোমার উদ্দেশ্যে যে প্রশ্ন তার উত্তর চাইছি শতরূপ। হ্যাঁ ঠিক আছে, আমি আমার উত্তরটা আমার মতো করে দিচ্ছি। বেশ। লোডিংটা হচ্ছে বিজেপি শাসিত রাজ্য আসাম থেকে বেঙ্গলে ঢুকছে, তারপরে আর একটি বিজেপি শাসিত নয় এখন রাজ্য ঝাড়খণ্ড সেখানে ইনভলভ হচ্ছে, তারপরে আবার একটা বিজেপি শাসিত রাজ্য বিহারে ঢুকে যাচ্ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এটা একটা ইন্টারস্টেট মাফিয়া র্যাকেট চলছে, ইন্টারস্টেট মাফিয়া র্যাকেট চলছে। এবং আপনি যে বামফ্রন্ট আমলের কথা বললেন, বামফ্রন্ট আমলেও একাধিকবার এই নিয়ে বামফ্রন্ট সরকারের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রের সরকারের কাছে আপনি হয়তো জানবেন দাবিপত্র পেশ করা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীদেরকে এনে এখানকার কোলফিল্ড ভিজিট করিয়ে, এমনকি এখানেও যে ইললিগাল মাইনিং হয়েছে বামফ্রন্ট একটার পর একটা মাইন বন্ধ করিয়েছে, সেখানে বহু গ্রেপ্তারি হয়েছে। কিন্তু গত 10 বছর ধরে পশ্চিমবাংলায় বেআইনি কয়লা খাদান করতে গিয়ে কোনো গ্রেপ্তারি হয়েছে বলে আমি অন্ততপক্ষে শুনিনি বা কোনো মিডিয়া দেখি বলে আমার জানা নেই। উল্টে আমরা যেটা দেখেছি, বিনয় মিশ্র নামক মানে যে পশ্চিমবাংলার 1 নম্বর কয়লা মাফিয়া, সে তৃণমূল কংগ্রেসের একজন নেতা, মানে কদিন আগে সে তৃণমূল যুব কংগ্রেসের সেক্রেটারি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি অ্যাপয়েন্টমেন্টে, সে আজকে অ্যাবসকন্ডিং, সে আজকে পালিয়ে বেড়াচ্ছে। দেখুন, কিছু কোনো সময় কোনো রাজনৈতিক দল কিছু ক্রিমিনালকে আশ্রয় দিয়েছে, সেটা আমরা ভারতবর্ষের রাজনীতিতে বহু আগেও দেখেছি। যে 10 বছর ধরে পশ্চিমবাংলায় আমি যেটা দেখছি তা হচ্ছে একদল ক্রিমিনাল মিলে নিজেদের একটা রাজনৈতিক দল বানিয়ে ফেলেছে। তাদের এত তথ্য আছে তোমার কাছে, তোমার দলের কাছে এত তথ্য আছে, এত খুঁটিনাটি তুমি জানো, কিন্তু কয়লা পাচার কাণ্ড নিয়ে নাড়াচাড়া তো দেওয়া হচ্ছে না বাংলার রাজনীতিতে। কিন্তু বাংলার রাজনীতিটাকে নিয়ে কথা আপনি যদি খেয়াল করেন, গত 10 বছরে শুধুমাত্র আমরা বা আমাদের দলই বলেছি, স্বাভাবিক কারণেই অন্য দল বলেনি। কেননা ধরুন আসানসোলের ওখানে জামুরিয়া বেআইনি কয়লা খাদানের অভিযুক্ত যে 1 নম্বর নাম ছিল তৃণমূলের জিতেন্দ্র তিওয়ারি, সে আজকে বিজেপির নেতা হয়ে গেছে। এবং আজকে বিজেপির নেতা হয়েছে বলে নয়, এতদিন ধরে যখন তৃণমূলে ছিল সেই সময় আমরা তাকে দেখতাম যে নিয়মিত বিজেপি আরএসএস এর প্রোগ্রাম, বিশেষ করে আরএসএস এর রামনবমীর মিছিল ইত্যাদি অ্যাটেন্ড করছেন তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারি। বেশ, বোঝা গেছে তোমার অভিযোগ নির্দিষ্ট করে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির দিকে। আপাতত ধন্যবাদ শতরূপ তোমাকে। আমাদের সঙ্গে আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার নিউজ রুম থেকে রয়েছেন। পরবর্তী ফোনও স্বর্ণালী তোমার কাছে।
মীনাক্ষী, একটা বিষয় স্পষ্ট যে এই সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে প্রশ্ন বা এর প্রতিক্রিয়াতে একটা বিষয় পাওয়া যায় যে সব সময় অন্য সরকার কি করছে সেদিকে একটা তার দিকে তীর দাগা, কিন্তু কখনোই ওভারঅল এই যে অপরাধ চক্র দীর্ঘদিন ধরে রমরমিয়ে চলছে এটাকে নির্দিষ্টভাবে কেউই অ্যাড্রেস করেন না। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে প্রাক্তন আইপিএস সন্দীপ মুখোপাধ্যায়। সন্দীপবাবু, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। রিপাবলিক বাংলাতে স্টিং অপারেশন করেছে, আমি জানি কি আপনি হয়তো অবগত রয়েছেন, এবং যেখানে এই কয়লা কাণ্ড যেটা কোনো সময় নিউজ মিডিয়া সেটা কখনোই দেখায় না, সেই স্টিং অপারেশন, এক্সক্লুসিভ স্টিং অপারেশন আমরা করেছি এবং সেটা তুলে ধরার চেষ্টা করেছি যে যারা কিংপিং রয়েছে, যারা কয়লা মাফিয়া রয়েছে, তারা কিভাবে কোন র্যাকেটের মাধ্যমে সেটা কিভাবে তারা অপারেট করে আসছে, যেখানে বিনয় মিশ্রা নেই, তারা সে অ্যাবসকন্ডেড, অনুপ মাঝি অ্যাবসকন্ডেড, সেই জায়গা থেকে কিভাবে এই কাজটা চলছে, কিভাবে কাটমানি কোন জায়গায় প্রশাসনের কোন স্তর পর্যন্ত চলে যায়। সন্দীপবাবু, কি বলবেন আপনি, মানে এটাকে কেন কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? আপনাদের প্রথমে আমি অনেক ধন্যবাদ জানাই যে আপনারা স্টিং অপারেশন আমাকে শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে সন্দীপবাবু, বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনারা স্টিং অপারেশন করেছেন, করে এটাকে প্রচার মাধ্যমে দেখাচ্ছেন, সমস্ত মানুষ যারা দেখেন তারা দেখছেন এই যে ভয়াবহ একটি, আর সাধারণত আর এই যে কয়লা এটা যদি আমাদের সরকার যদি এখান থেকে যে রাজস্ব পায় সেটা কত ভালো কাজে লাগানো যেত, কত উন্নয়নের কাজে লাগানো যেত। আমি একটা কথাই বলি, কারণ অনেক বছর আমরা এই পুলিশের বা আমাদের দায়িত্ব পালন করেছি, নানা রকম অভিজ্ঞতা আছে। সব থেকে বা আজকের দিনে দাঁড়িয়ে বিশেষ করে আমি এই যারা বিপ্লবী ছিলেন, বাংলার বিপ্লবী তাদের কথা যারা গবেষণা করেন তাদের কথা এখন শুনি, তারা 41 জন বিপ্লবী ফাঁসিতে গেছেন ইত্যাদি আমরা তো অনেকে জানি, এবং তার বিনিময়ে এবং এছাড়া আরো যারা স্বাধীনতা সংগ্রামী তাদের বিনিময়ে তাদের কারণে আমাদের স্বাধীনতা গণতন্ত্র, কিন্তু যেটা সব থেকে যেটা দুঃখের এবং কষ্টের যে ন্যূনতম যে আইনের শাসনের জন্য যেটুকু মানুষের প্রাপ্য, সেটা কিন্তু কোনো রাজনৈতিক দলেরা যারা যে সঠিক কথা যখন প্রয়োজন হয় তারা আইনের পথে চলবে কথা বলেন, কিন্তু এটা তারা কখনোই ওরা করতে দেননি। এই প্রসঙ্গে আমি বলি দুটো কথা, এটা খুব সবার সমস্ত নাগরিকের জানলে ভালো হয় এবং গুরুত্ব দিয়ে, সেটা যখন এমার্জেন্সি সময় যখন আমাদের যে আইনের শাসনের অত্যন্তভাবে তাকে নানানভাবে কাজে লাগানো হয়, এবং বহু মানুষকে এই আমাদের যে এমার্জেন্সি সময় তাদের বিরুদ্ধে নানানভাবে অসুবিধায় ফেলা হয়, এবং এই অপব্যবহার আইনের যে তারপরে একটা পুলিশ রিফর্ম কমিশন হয় এবং রিফর্ম কমিশন। সন্দীপা, আমার একটা প্রশ্ন স্পেসিফিক, এই ঘটনাটা যখন স্টিং অপারেশনটা আমরা করছি এবং আপনি যেরকম বললেন যে নিঃসন্দেহে অত্যন্ত ঝুঁকি ছিল আমাদের, কারণ বাংলা মিডিয়া সবসময় এই ধরনের ঘটনা ঘটলে, কয়লাকাণ্ড ঘটছে, গরু পাচার ঘটছে, তার আপডেট নিয়ে আমরা আসি। বাংলা মিডিয়া এতদিন ধরে আপডেট নিয়ে এসেছে, খবর হয়েছে, খবরের হেডলাইন হয়েছে, শিরোনাম হয়েছে, কিন্তু কোথা থেকে এই খবরের সূত্রপাত, কোথা থেকে এই গন্ডগোলটা ঘটছে, কি চক্র, কারা রয়েছেন, সে বিষয়ে কেউ হাত দেয় না, কারণ দিতে ভয় পায়, কারণ প্রত্যেকেই জানেন যে এর সঙ্গে কোথাও না কোথাও রাজনৈতিক ব্যক্তিত্বের যোগাযোগ রয়েছে, পুলিশ প্রশাসন জড়িয়ে রয়েছে। যে স্টিং অপারেশন আমরা দেখিয়েছি সন্দীপ দা, সেখানে স্পষ্ট যারা কয়লা মাফিয়া, কোল মাফিয়া, তারা বলছেন যে এর কাটমানি দিতে হয় পুলিশকে, ভায়া পুলিশ চলে যায় সেটা রাজনৈতিক ব্যক্তিদের কাছে। আমার বক্তব্য যে দীর্ঘদিন ধরে কি র্যাকেট তো চলছে, সেক্ষেত্রে মানে পুলিশ প্রশাসন তারাও কি তাহলে একটা শুধুমাত্র মাধ্যম, একটা মিডিয়াম হিসেবে কাজ করে, যে এই তোলা টাকা এখান থেকে যাওয়ার জন্য পলিটিশিয়ানদের কাছে পৌঁছানোর পর্যন্ত? আপনি একজন প্রাক্তন আইপিএস, আপনি কি বলবেন? হ্যাঁ, পুলিশের একটা অংশ তো এর সুবিধে নেয় বিশেষ করে, এবং কিন্তু এটা এতদিন ধরে এইভাবে একটা সিস্টেমেটিক্যালি তার প্রধান কারণ, একটা বড় কারণ হচ্ছে রাজনৈতিক নেতৃত্বের একটা অংশ তারা এর সঙ্গে জড়িয়ে থাকে। আজকে খোলাখুলি যেটা আমরা আপনাদের মাধ্যমে জানতে পারি যে রাজনীতি জগতের যারা ধারক বাহক তারা কিভাবে প্রত্যক্ষভাবে জড়িয়ে আছে, এবং যে কারণে পুলিশের একটা অংশ তারা একটা হয় কি যারা তাদের কিছুটা সৎ পুলিশ অফিসার তারা এর মধ্যে এগোন না, কারণ যখন জানেন ক্ষমতা বা রাজনৈতিক নেতৃত্বে রাজ্য বা বিভিন্ন রাজ্যে তারা জড়িত বলে তারা এগোন না, আর পুলিশের একটা বড় অংশ এর থেকে সুবিধা নেন, ওই টাকা পয়সার যে ভাগ সেটা নেন। মানে আমি যেটা বলতে চাইছিলাম যেটা শুধু সেটা একটা ক্ষেত্রে নয়, বা যে কথা যা এখন যে ভয়ঙ্কর দুর্নীতির কথা আমরা জানতে পারি, এর থেকে কষ্টের কিছু নেই। কিন্তু একটা কথা বলি যে তারপরে আপনার যেটা সুপ্রিম কোর্টের একটা গাইডলাইন হয় 2010 সালে যে পুলিশ আমাদের আইনের শাসন কিভাবে চলবে, ওরা বারবার কোর্টে
উল্লেখ করেন সুপ্রিম কোর্ট যে আইনের শাসন পাওয়া মানুষের অধিকার, ফান্ডামেন্টাল রাইট অফ এভরি সিটিজেন টু এনজয় দ্য বেনিফিট অফ রুল অফ ল। এবং 2010 সালের পুলিশের কাজের ইভ্যালুয়েশন মূল্যায়ন কিভাবে হবে ওরা পরিষ্কার 7 দফা গাইডলাইন দিয়েছিলেন এবং তারপর থেকে কোনো রাজনৈতিক দল সেটাকে কার্যকরী করেন না। একমাত্র এই ধরনের পাচার করে যে শয়ে শয়ে কোটি টাকা পাওয়ার সুবিধে এবং এটা যে কি ভয়ঙ্কর জায়গায় চলে গেছে যে আমরা আজকে ধরুন আপনারা দেখাচ্ছে যে বুঝতে পারি। এবং এর ফলে আইনের শাসন এবং দুর্বৃত্তরা তারা প্রাধান্য পায় দৈনন্দিন জীবনে এবং এটা এর থেকে ভয়াবহ আর কিছু ক্রমাগত বেড়ে যায়। নিঃসন্দেহে অনেক ধন্যবাদ। সন্দীপ মুখোপাধ্যায়, প্রাক্তন IPS আমাদের সঙ্গে ছিলেন। মীনাক্ষী, আমরা এই মুহূর্তে শুনবো বীরভূম জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা এই বিষয়ে তার কি প্রতিক্রিয়া দিয়েছেন, শুনুন। ভারতীয় জনতা পার্টি বরাবর বলে এসছে, কিন্তু এখানকার পুলিশ প্রশাসন সেই টাকা খাচ্ছিল বলে এতদিন পর্যন্ত কোনো কাজ হচ্ছিল না। স্বাভাবিকভাবেই এখন নির্বাচন কমিশনের আন্ডারে এসছে, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছে। সেই জন্য এই সময় নিশ্চিতভাবেই আমার মনে হয় সত্য উদ্ঘাটিত হবে এবং বড় বড় মাথা ধরা পড়বে এবং মানুষ এদের ভারতীয় জনতা পার্টি বরাবর বলে এসছে, কিন্তু এখানকার পুলিশ প্রশাসন সেই টাকা খাচ্ছিল বলে এতদিন পর্যন্ত কোনো কাজ হচ্ছিল না। স্বাভাবিকভাবেই এখন নির্বাচন কমিশনের আন্ডারে এসছে, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছে। সেই জন্য এই সময় নিশ্চিতভাবেই আমার মনে হয় সত্য উদ্ঘাটিত হবে এবং বড় বড় মাথা ধরা পড়বে এবং মানুষ এদের জবাব দেবে। সব থেকে বড় স্টিং অপারেশন কয়লা লুঠের তদন্তমূলক সাংবাদিকতা, যা দেখলে যে তথ্য জানলে অবাক হবেন